আমরা দেখেছি দুই বিচারপতির মধ্যে কাজিয়া, আর সেই কাজিয়া বেনজির ছিল, যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো। আর সুপ্রিম কোর্ট বলেছিল যে দুই বিচারপতি যা নির্দেশ দিয়েছেন সেটা সবটা স্থগিত রাখা হোক। আজ তারপর আবারও বিচারপতিদের কথা শুনছে সুপ্রিম কোর্ট, কিন্তু বলা হয়েছে 3 সপ্তাহ সময় দেওয়া হলো, যার যা হলফনামায় বলার কথা সবটা দিয়ে দিতে হবে এই 3 সপ্তাহের মধ্যে। অর্থাৎ মেডিকেল দুর্নীতির যাবতীয় বিষয় শুনবে এই মুহূর্তে দেশের শীর্ষ আদালত। এদিকে যখন এই বিষয়টা চলছে, এ নিয়ে আমরা কথা বলবো। এর পাশাপাশি ইতিমধ্যেই নীতিশ কুমার বাক্স বদল করেছেন, মানে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও একটা ডামাডোল। ইন্ডিয়া জোটটা কিন্তু আরও একবার নড়ে চড়ে গেছে। অন্যদিকে শাহজাহানেরও আজকে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে, এখনও কি তিনি কোনো খবর পাঠালেন? তিনি আদৌ কি হাজিরা দেবেন? এই বিষয়গুলো সবটাই রয়েছে। তবে এই মুহূর্তে প্রেস কর্নারে আমি যেমন আপনাদের সঙ্গে রয়েছি, স্টুডিও থেকে মিনি আর কোয়েলও রয়েছে এবং জ্যোতির্ময় আর শ্রাবন্তীও আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়ের কাছে আমি যাব, তার আগে শ্রাবন্তীর কাছে যাব। শ্রাবন্তী, এই যে বলা হলো যে যারা যা বলবেন হলফনামা দিয়ে সবটা শীর্ষ আদালতকে জানাতে হবে, মানে মেডিকেল দুর্নীতির যাবতীয় মামলার যাবতীয় বিষয় শুনবে দেশের শীর্ষ আদালত। আজ কি হলো বিস্তারিত জানাও। দেখো, প্রথম দিনই একটা ইঙ্গিত পাওয়া গেছিল যে এই মুহূর্তে বিচারপতিদের বিরুদ্ধে যেহেতু এরকম একটা হঠাৎ করেই মামলা, হঠাৎ করেই সাংবিধানিক 5 জন বিচারপতির বেঞ্চ বসেছে, মনে করা হচ্ছিল যে অভিযোগ উঠেছে সেগুলি অত্যন্ত বিস্ফোরক অভিযোগ। সম্ভবত বিচারপতিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত কোথাও গিয়ে একটা বার্তা দিতে পারে। প্রথম দিনই বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছিলেন আগে এই মামলার ভবিষ্যৎ, এবং সেক্ষেত্রে তারা প্রথমত যেরকমভাবে মামলাটির সিবিআই এর তদন্তের উপরে স্থগিতাদেশ দিয়েছিলেন, আজকে শুরুতেই বিচারপতি এসে জানিয়ে দিয়েছেন এরপর থেকে এই মামলাটি মেডিকেলের যে নিয়োগ দুর্নীতির মামলা সেটা আর কলকাতা হাইকোর্টে থাকছে না, ট্রান্সফার হয়ে যাচ্ছে শীর্ষ আদালতে। এবং আজকেরও আমরা দেখতে পেলাম যে রাজ্য সরকারের হয়ে কপিল সিব্বল কথা বলছিলেন। তিনি বললেন যে এই বিচারপতির নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন করেন এবং তিনি বলেন যে বাদবাকি মামলা, একাধিক মামলা তার এজলাসে পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে কি হবে। প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের উপরেই সেই বিষয়টি ছেড়ে দেন বিচারপতিরা এবং এই প্রসঙ্গে আপাতত কোনো কথা বলতে চাননি তারা। আপাতত 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং এই 3 সপ্তাহের মধ্যে এই মামলা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে, সেখানেই যাবতীয় সিদ্ধান্ত নেবে আদালত। তবে এখনও পর্যন্ত এই বিচারপতিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা বা তাদের হয়ে কিছু শীর্ষ আদালত নির্দেশ দেয় কিনা, এই বিষয়টি 3 সপ্তাহ পরে আরও বেশি স্পষ্ট হবে বলছিলাম। একদমই শ্রাবন্তী, আমাদের সঙ্গে থাকো। এদিকে আজকের শুনানিতে নাম না করে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির প্রসঙ্গ টানেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। শীর্ষ আদালতে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিরুদ্ধে সওয়াল করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন সিঙ্গল বেঞ্চ থেকে মেডিকেলে ভর্তি মামলা সরানো হোক, না হলে আবার একই ঘটনা ঘটবে। সিঙ্গল বেঞ্চের বিচারপতি সভায় যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নয়াদিল্লি থেকে রয়েছেন। জ্যোতির্ময়, আজকের সওয়াল জবাবে জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে কি উঠে? দেখো, শনিবারও আমরা দেখেছিলাম যে কপিল সিব্বল রাজ্য সরকারের তরফে বারবার ধরে সিঙ্গেল বেঞ্চের ভূমিকা, অর্থাৎ নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে বারবার ধরে তিনি প্রশ্ন তুলছিলেন। একইভাবে সমান্তরালভাবে আমরা দেখি যে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি ডিভিশন বেঞ্চ, অর্থাৎ এক্ষেত্রে বিচারপতি সেনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছিলেন যে তিনি নিয়ম বহির্ভূতভাবে মামলার শুনানি করেছেন। আজকেও কিন্তু কার্যত সেই বিষয়টাই জারি থাকলো। আমরা দেখলাম যে কপিল সিব্বল তিনি খুব স্পষ্টভাবে বললেন এক্ষেত্রে যে সিঙ্গেল বেঞ্চে এ ধরনের মামলার শুনানি চলছেই এবং সেটা যদি বন্ধ না হয় তাহলে ভবিষ্যতেও এটা চলতে থাকবে, ফলত সেক্ষেত্রে কী করা যায়। কিন্তু প্রধান বিচারপতি খুব স্পষ্টভাবে বলে দেন যে আমাদের মাথায় রাখতে হবে আমরা একজন হাইকোর্টের বিচারপতির বিষয় নিয়ে কথা বলছি, ফলত সেই বিষয়টা নিয়ে যখন ডিল করা হবে তখন এমন কোনো বক্তব্য রাখা উচিত নয় যেটা আক্রমণাত্মক মনে হয়, কারণ এটার সঙ্গে হাইকোর্টের মর্যাদা সম্পূর্ণভাবে জড়িত, ফলত এক্ষেত্রে সাবধান থাকতে হবে। একই সঙ্গে কপিল সিব্বল উল্লেখ করেন যে তিনি বিভিন্ন রাজনৈতিক র্যালিতে যাচ্ছেন। একই অভিযোগ করেন অভিষেক মনু সিংভি। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আদালতে এবং গত দিনও তিনি তার রিট পিটিশনের কথা উল্লেখ করেছিলেন এবং সিঙ্গেল বেঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজকেও তিনি বলেন যে এর আগে একাধিকবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্যকলাপ সুপ্রিম কোর্টের নজরে এসেছে, তিনি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন, সেই বিষয় নিয়ে সমস্যা হয়েছে, সুপ্রিম কোর্টকে সেক্ষেত্রে ইন্টারফেয়ার করতে হয়েছে এবং সেই মামলা তার বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং তার পাশাপাশি একাধিক মামলায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন
উঠেছে এবং এখনও বিভিন্ন প্রমাণ রয়েছে যে তিনি রাজনৈতিক র্যালিতে যাচ্ছেন এবং সেই সংক্রান্ত ফটোগ্রাফও রয়েছে। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ খুব স্পষ্টভাবে জানিয়ে দেন যে কোনো হাইকোর্টে কোন মামলা কোন বেঞ্চে যাবে, কে কোন মামলা শুনবে, সেই প্রত্যেকটা বিষয় ঠিক করা হাইকোর্টের প্রধান বিচারপতির এখতিয়ারভুক্ত। সেই এখতিয়ারে হস্তক্ষেপ করতে চায় না সুপ্রিম কোর্ট, ফলত এক্ষেত্রে যেন বিষয়গুলি মাথায় রাখা হয়। অর্থাৎ একটা স্পষ্ট আউটলাইন কিন্তু আজকে করে দিয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে যে বিষয়টি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই প্রত্যেকটা যা যা অভিযোগ উঠছে সেই বিষয়গুলি নিয়ে পরবর্তী ক্ষেত্রে শুনানি হবে, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেবে না। অর্থাৎ যে কথা আমরা প্রথম থেকে বলছিলাম যে দুটি বিষয় এক্ষেত্রে বিচার্য। এক, জুডিশিয়াল সিস্টেম নিয়ে প্রশ্ন উঠেছে, ডিভিশন বেঞ্চের অর্ডার সিঙ্গেল বেঞ্চ মানব না বলে প্রকাশ্যে জানিয়ে দিচ্ছে এবং ডিভিশন বেঞ্চের কোথায় গাফিলতি, অর্ডার মেমো ছাড়া বা অ্যাপিল মেমো ছাড়া হিয়ারিং হয়েছে, এই ধরনের একাধিক জুডিশিয়াল সিস্টেম নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং সংঘাত তৈরি হয়েছে। দ্বিতীয়ত, একজন বিচারপতি আরেকজন বিচারপতির বিরুদ্ধে যেভাবে আক্রমণ করছেন সেটা জুডিশিয়াল ডিসিপ্লিন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই দুটি বিষয় কিন্তু এক্ষেত্রে বিচার্য হবে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এসসি এসটি ছাত্রদের হয়ে সিনিয়র আইনজীবী কেটিএস তুলসী আজ উপস্থিত ছিলেন। তিনি বলেন 50টির বেশি ভুয়ো জাতিগত শংসাপত্র উদ্ধার হয়েছে। তার প্রেক্ষিতে কপিল সিব্বাল জানান যে এই সংক্রান্ত 4টি এফআইআর দায়ের হয়েছে, ইতিমধ্যেই 14টি শংসাপত্র বাতিল করা হয়েছে, কিন্তু অভিযোগ করা হয় যে এই ভুয়ো শংসাপত্র দিয়ে নিয়োগ প্রক্রিয়া চলছে। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি নির্দেশ দেন যে এই যে ভুয়ো শংসাপত্র সেটা কতদূর পর্যন্ত ছড়িয়েছে পুরো সিস্টেমে, সেই সংক্রান্ত একটি হলফনামা জমা দিতে হবে। প্রশাসন এখনও পর্যন্ত এ বিষয়ে কী কী পদক্ষেপ করেছে, প্রশাসনের নজরে কি এসেছে, সেই সংক্রান্ত বিস্তারিত যাবতীয় বিষয় উল্লেখ করে একটি হলফনামা জমা দিতে হবে এবং 3 সপ্তাহের মধ্যে যাবতীয় হলফনামা জমা দেওয়ার কাজ শেষ করতে হবে এবং তারপরে এই বিষয়ে শুনানি শুরু করবে সুপ্রিম কোর্ট। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, সঙ্গে থাকো আমাদের। আর সুকান্ত মজুমদার তিনি কি বলছেন তার বক্তব্য শোনায়। মেডিকেল সায়েন্সের অ্যাডমিশন মানুষের জীবনের সাথে, জীবনের সুরক্ষার সাথে, স্বাস্থ্যের সাথে জড়িত। যদি সেখানে কোনো দুর্নীতি হয় তাহলে তা কিন্তু মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সামিল। অতএব সুপ্রিম কোর্টের কাছে বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের অন্ততপক্ষে এইটুকু আশা থাকবে যে সুপ্রিম কোর্ট এই যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার সরজমিনে তদন্ত করে এর পেছনে কারা আছে, পয়সা কোথায় যাচ্ছে, কে কোথায় পয়সা খাচ্ছে, খেয়ে অযোগ্যদের চান্স পাইয়ে দিয়েছে কিনা মেডিকেলে, সেই সমস্ত বিষয়ে তদন্ত হয়ে সামনে আসা উচিত। তার জন্য এবং দ্রুত হওয়া উচিত, সেটাও খুব প্রয়োজনীয়। তার জন্য সুপ্রিম কোর্টের যা যা করা উচিত আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সেটা করবে।